শুরু হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ নাটক অপেক্ষার আলো। রচনা আজাদ আবুল কালাম, প্রযোজনা সৈয়দা ফরিদা ফেরদৌসী যাত্রী। নাট্যানুষ্ঠান অপেক্ষার আলো। নয়ন, জিমা, একটা হেরিকেন দিয়ে যা তো বাবা। এই না মা, তোমার ঘরে তো হারিকেন আছে, আরেকটা কেন? ওটার কেরোসিন ফুরিয়ে গেছে, একটু বেশি আলো দরকার। এত রাত করে পরীক্ষার খাতা দেখলে চোখ নষ্ট হয়ে যাবে তো। খাতা দেখবো না, তোর বাবাকে চিঠি লিখবো। তুই যা, দাদাভাইকে নিয়ে খেতে বস যা। আচ্ছা মা। নয়নের বাবা, কেমন আছো? অবশ্য জানিতে চাহিয়া লাভ কি, উত্তর তো পাইব না। তুমি কেমন মানুষ বলো তো? তুমি এতই ব্যস্ত, রাজনীতি আর সাংবাদিকতা নিয়ে এতটাই মুশকুল যে গত 3 মাসে না কোনো চিঠি, না একবার আসিয়া আমাদের দেখিয়া গেলে। একটা পোস্ট কার্ডে 2 কলম জানাইলেও তো বাড়িতে। আর কি লিখব? তোমার ছেলে নয়ন বড় হইতেছে, আব্বাও দেখিতে দেখিতে কেমন বুড়ো হইয়া গিয়াছেন। এত সব আমি একা সামলাইব কেমন করিয়া? আমার দাবি, তোমার ছেলের দাবি, চিঠি পাইবার 1 সপ্তাহের মধ্যে বাড়ি আসিয়া দেখা করিয়া যাইবে। অবশ্যই। এই দেখো, আসল কথাই তো লিখিনি। ছেলেটার খুব গান শুনিবার আগ্রহ। নয়ন বায়না ধরিয়াছে তাহাকে একটা 2-in-1 কিনিয়া দিতে হইবে। কেমন দাম পড়িবে বুঝিতে পারিতেছি না। দেখিও তো, সাধ্যের মধ্যে হইলে কিনিবার চেষ্টা করিও। পুনশ্চ 1 সপ্তাহের মধ্যে আসিতেছ কিন্তু। ইতি তোমারই জেনাতারা। 14 আগস্ট, বৃহস্পতিবার, 1975। চিঠি লেখা শেষ মা? 2-in-1-এর কথা লিখে দাও না। লিখেছি বাবা। কই দেখি। অন্যের চিঠি পড়তে হয় না মা। অনেক রাত হয়েছে, নয় শুয়ে পড়ো। নয়ন, এমন করে দৌড়াচ্ছিস কেন? তুই স্কুলে গিয়েছিলি কেন? আমরা তো আজ যাইনি। আমি কিছু জানতাম না, স্কুলে গিয়ে খবরটা জানলাম। সকালে আব্বা রেডিওতে শুনেছে, তারপর বলল আজ স্কুলে যেতে হবে না। ভালোই হলো। নয়ন, চল আমরা একসাথে খেলি। আমি আগে মাকে খবরটা দিয়ে আসি। পরে দিস, এখন আয় খেলি। না, আগে মাকে খবরটা দিতে হবে। আমার খুব ভয় করছে, এখন যাই। আগস্ট 1975। সকাল থেকে কত কাজ থাকে, নাস্তা বানাও, চা বানাও, আর কত কি। অথচ মমতা বউ এখন এলো না, সারাটাক্ষণ কাজে ফাঁকি দেওয়ার তালে থাকে। যত সব। মা, মা, কি হয়েছে? স্কুল শেষ না করে? গন্ডগোল, ঢাকায় গন্ডগোল। ঢাকায় গন্ডগোল তো তোর সমস্যা কি? স্কুল ফাঁকি দেয় ফোন দি, তাই না? আমাকে এত বোকা ভাবিস না, যা স্কুলে যা। স্কুল তো ছুটি দিয়ে দিয়েছে, বঙ্গবন্ধুকে মেরে ফেলেছে। রেডিওতে নাকি সারাদিন এসবই বলছে। কি সব কি বলছিস তুই? সত্যি বলছিস? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি বললেও বিশ্বাস করবে না। এসব কি বলছিস নয়ন? নয়ন এসব কি বলছে আব্বা? আমার তো বিশ্বাস হচ্ছে না। এসব তোকে কে বললো? স্কুলের স্যার? স্কুলে তো কেউ নাই দাদা ভাই। ডক্টর চাচা বলেছে ঘোরাঘুরি না করে সোজা যেন বাড়ি চলে আসি।
বাইরে গিয়ে আসল খবরটা জেনে আসতে হয়। কি শুনছি এসব? বোমা বোমা সাইফুলকে চিঠি পাঠাবে বলেছিলে, দাও তো। পোস্ট অফিস থেকে পোস্ট করে আসি, তাহলে একদিনে হয়তো পেয়ে যাবে। আর দেখি যদি পোস্ট অফিস থেকে সাইফুলের পত্রিক অফিস একটা ফোন করা যায় তো সব কিছু জানা যাবে। আবার চাটা? না না, এখন আর চা খাবো না বোমা, আমার একদম ভালো ঠেকছে না, কিছুই ভালো লাগছে না। উফ, তোর হাতে তো নষ্ট হলো রেডিওটা। আগে তো থাপ্পড় টাপ্পড় দিলে কাজ হতো। সব থাপ্পড় টাপ্পড় দিয়ে কাজ হবে না বাবা। তোর বয়সে জিনিসপত্র নষ্ট করা যায়, ভালো করা যায় না। এই যে বুবু, এত দেরি করে আসলে হয়? আমার হাতে কত কাজ। স্যার, কি হয়েছে কন তো? রাস্তাঘাট সব ফাঁকা। কি যে হয়েছে ঠিক বুঝতে পারছি না। ঢাকার অবস্থা নাকি খুবই খারাপ, সেজন্যই তো স্কুল ছুটি দিয়ে দিলাম। রহমত মাস্টার, স্কুল নাকি ছুটি দিয়ে দিয়েছো? শুধু ছুটি স্যার, উপর থেকে নির্দেশ দিয়েছে কয়েকদিন যেন বন্ধ রাখি। কি যে হয়েছে কিছুই বুঝতে পারছি না। পোস্ট অফিস গিয়েছিলাম, ঢাকায় সাইফুলের খবর নিতে ফোন করলাম, কিন্তু বাংলার বাণী অফিসে ফোন বাজছে, কেউ তো ধরছে না। অফিসে যাওয়ার মতো অবস্থা কি ঢাকা শহরে আছে স্যার? তুমি কি কিছু শুনেছো রহমত মাস্টার? এই রেডিওতে যা শুনলাম তা যদি সত্যি হয় তাহলে তো সব শেষ। সব শেষ মানে? বঙ্গবন্ধুকে নাকি খুন করে ফেলেছে। বলো কি? বাংলার বাণী তো শেখ মুনির পত্রিকা, তাহলে তাহলে সাইফুলের কি অবস্থা? সাইফুল? জানি না স্যার, সব খতম করে ফেললো কিনা কে জানে। স্যার আমি যাই, বৌমাকে বলবেন আজ স্কুলে আসার দরকার নাই, স্কুল খুললে আমি জানাবো। হায় হায়, এটা আমি কি শুনলাম? এটা আমি কি শুনলাম? বঙ্গবন্ধুকে খুন করে ফেলেছে? বাংলার মাটিতে জাতির পিতাকে খুন করার মতো কে আছে? আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। কার এত বড় সাহস? এটা তো মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনায় বাংলাদেশের সবার সাথে সাথে শামসুল হক আর জিনা তারাও বিচলিত হয়ে পড়ে। একদিকে জাতির পিতার হত্যা, অন্যদিকে ঢাকায় বাংলার বাণীতে চাকরিরত সাইফুলের কোনো হদিস না পাওয়া। এই দুই মিলে পরিবারটি যেন দিশেহারা হয়ে পড়ে। একদিন সকালে ডাকপিয়ন হাজির হয় জিনাতের বাড়িতে। চিঠি, চিঠি। বোমা, বোমা ডাক পিয়নের
আব্বা, আপনি ঢাকা যাচ্ছেন, এখন তো আপনাকে নিয়ে আরেক দুশ্চিন্তায় পড়বো। আরে না না, চিন্তার সমাধান যেহেতু হাতে নাই, চিন্তা না করাই ভালো বৌমা। তাছাড়া এখানে পড়ে থাকলে সাইফুলের কোনো খবর পাওয়া যাবে না। কোথায় উঠবেন, কোথায় খাবেন, এসব? আরে আগে তো যাই। আমার অনেক ছাত্র এখন বড় বড় পোস্টে আছে। আমিনুল তো এখন জয়েন্ট সেক্রেটারি। তাছাড়া আর্মিতেও কেউ কেউ আছে। দেখা যাক ঢাকা গিয়ে। দাদা ভাই, হ্যাঁ, আমার টুইন ওয়ান আনবে বাবা, তোর বাবার খবর পেলে অবশ্যই আনবে। ভেঙে পড়ো না বৌমা। তোমার স্বামী একজন মুক্তিযোদ্ধা। যুদ্ধের সময় কত অনিশ্চয়তায় কাটিয়েছে। কাছের বন্ধুর মৃত্যু দেখেছে। সহযোদ্ধার পা উড়ে গেছে বোমায়। এক এক সময় এক এক খবর আসতো। একবার খবর আসলো আপনার ছেলে আর নাই। কিন্তু শেষে তো আবার বীর ছেলে আমার ফিরে আসলো। বোধহয় আরেকটা যুদ্ধ শুরু হয়েছে। এবারও জিততে হবে বৌমা, জিততে হবে। দাদা ভাই, দুষ্টুমি করবে না কিন্তু। মার কথা মতো চলবে, ঠিক আছে? জি দাদা ভাই। কি গো মমতা, তুমি আবার রান্নাঘর থেকে উঠে আসছো কেন? না, কইতাছিলাম কি, এই বয়সে একলা ঢাকা যাইবেন, আর কয়টা দিন দেখলে হইতো না? আমাকে নিয়ে ভাবতে হবে না। জিনা তার নয়নের দিকে খেয়াল রেখো। যাই বৌমা। ফিয়ামানিল্লাহ। ফিয়ামানিল্লাহ। কে? দরজা না খুললে বুঝবো কেমনে কে? কে? আমি সাইফুলের এক বন্ধু। দরজা খুলে দেখো, চিনতে পারো কিনা। চোখে টর্চ মারছে। এসব কি হচ্ছে? কে আপনি? টর্চ মারছেন কেন? এই টর্চ বন্ধ করলাম। এবার ভালো করে দেখো তো, চিনতে পারো কিনা। কি চিনতে পারলা? আপনি? আমি তোমার স্বামী সাইফুলের বন্ধু নেয়ামত। চিনতে পারছো তাই না? আপনি কোত্থেকে? আমি কোথাও যাই নাই, দেশেই ছিলাম। নিজের দেশ চাই না, কই যাবো কও? নিজের দেশ? জানতাম তো বিজয় একদিন আমগো হইব। দিছি তো তোমাকে নেতা শেখ মুজিবরে খতম কইরা। তোমার স্বামীর নেতা শেখ মনিও শেষ। কামরা ভালো করছি না? আপনি এখন যান। যাবো তো। তারা কিসের? তোমার শ্বশুর সাইফুলকে খুঁজতে গেছে, তাই না? সে খবরে আপনার কি? কেউ নাই। আরে কাউরে খুঁজাবে না। আমার কাছে খবর আছে, সব খালাস করলে খালাস। অনেক রাত হয়েছে, যান আপনি। রাত কত হয়েছে? হ্যাঁ, বেশি না। আর শোনো, আমরা তো রাত আর দিন আলাদা কিছু না। 24 ঘন্টায় বিজয়ের দিন। অনেক লুকায় থাকছি আর না। আপনি যান বলছি, যান। সাইফুল হয়েছে মুক্তিযোদ্ধা, আর আমি রাজাকার নাম ধারণ করছি। এইবার দেখবা কে কারে সালাম দেয়। আপনি? আর ভালো লাগবে না। আপাতত গেলাম, আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, গুড নাইট। কে মা? জানোয়ার। স্যার,
এসেছি। সে বাংলার বাণী পত্রিকায় কাজ করে, মুক্তিযোদ্ধা, মানে সব কিছুই তো কেমন যেন পাল্টে যাচ্ছে, সেজন্যই বললাম। ও নিয়ে আমি ভাবি না স্যার। আপনার শিক্ষা নিয়েই আজ আমি এত দূর এসেছি। সাইফুল আমার বন্ধু, ওর কোনো একটা খবর না জানলে আমিও তো স্বস্তি পাচ্ছি না। হ্যাঁ, তোমার আন্তরিকতা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু আমার জন্য তোমার ক্যারিয়ারের কিছু হলে। ওটা যে কোনো কারণেই হতে পারে। যে দেশে বঙ্গবন্ধুকে এক রাতে সপরিবারে শেষ করে দিতে পারে, সে দেশে আমার মতো মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম কতটুকুই বা নিরাপদ থাকবে স্যার? হ্যাঁ, তুমি সেই আগের মতোই আছো দেখছি। মেরুদণ্ড তোমার এখনো বেশ খাড়া। আপনার আশীর্বাদে স্যার। তোমার কল্যাণ হোক আমিনুল, কল্যাণ হোক। সত্যি সত্যি এমনটা হতে পারে স্যার? আমার কাছে সত্যি মনে হয়েছে বলেই তো তোমার বাড়িতে এসে খবরটা দিয়ে গেলাম। তাই যেন হয় স্যার। আমার এক ছাত্র তুহিন ঢাকায় থাকে। সাইফুলের সাথে নাকি তার আলাপ পরিচয় আছে। কবে শেষ দেখা হয়েছে বলতে পারেন? তা জানি না। তুহিনই বলল অনেকে নাকি ভারতে চলে গেছে। সাইফুলেরও যথেষ্ট সম্ভাবনা আছে ভারতে যাওয়ার। সেটা হলেও তো রক্ষা হয় স্যার। আব্বাও তো ফিরছেন না। স্যারের অনেক ছাত্র এখন উপরের লেভেলে চাকরি করে, আর্মিতেও আছে কেউ কেউ। একটা খবর নিশ্চয়ই পাওয়া যাবে, তুমি এত চিন্তা করো না তো। আমি আর নিতে পারছি না স্যার। আহা, শক্ত হও জিনাত, সব ঠিক হয়ে যাবে। কাল থেকে স্কুল খুলছে, স্কুলে এসো, ক্লাস নিয়ে ব্যস্ত থাকো, দেখবে টেনশন কমে যাবে। জি স্যার। মেজর সাহেব আছেন? আছেন। আপনি? আমার নাম শামসুল হক। মেজর করিম আমার প্রাক্তন ছাত্র। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কাল আপনার সাথেই কথা হয়েছিল। জি স্যার। স্যার আছেন স্যার, আপনার জন্যই অপেক্ষা করছেন। আপনি ভিতরে যান স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসুন আসুন স্যার, প্লিজ বসুন। কেমন আছেন স্যার? এত অস্থির হয়েও না করিম, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আপনার দোয়ায় ভালো আছি স্যার। হঠাৎ করে দেশের যে কি হয়ে গেল। স্যার ওসব কথা থাক স্যার। আমাকে তো কিছু রেস্ট্রিকশনের মধ্যে চলতে হয়, বোঝেনি তো মানে। হ্যাঁ বুঝেছি। আসলে নানান দুশ্চিন্তায় মাথা ঠান্ডা রাখাই মুশকিল হয়ে পড়ছে। বাদ দিন ওসব কথা। সাইফুল কেমন আছে স্যার? অনেক দিন কোনো খোঁজ খবর নেই। ওর খোঁজেই তো ঢাকা আসলাম, কিন্তু কোনো কুল কিনারাই পাচ্ছি না করিম। সাইফুলের খোঁজ এসেছেন মানে? ওর কি হয়েছে? ও তো সাংবাদিকতা করে, কিন্তু 15ই আগস্টের পর থেকে কোনো খোঁজ পাচ্ছি না। মানে স্যার, মানে বলছিলাম কি, দিন তারিখের কথা না বলাই ভালো। কে কোন দিক থেকে কি শুনে ফেলবে। সাইফুল কোন পত্রিকার সঙ্গে ছিল? বাংলার বাণী। ও মাই গুডনেস, ওটা তো শেখ মনির পত্রিকা ছিল। ওটার ব্যাপারে মানে কোনো কথা না বলাই মানে স্যার বিপদ তো না? আমিও বিপদে পড়েই তোমার কাছে এসেছি করিম। তুমি যদি সাইফুলের একটা খোঁজ নিয়ে দিতে পারো আমাকে। আপনি যখন এসেছেন তখন কিছু একটা চেষ্টা তো করতেই হবে স্যার। আচ্ছা, বাই দ্য ওয়ে, ঢাকায় কোথায় উঠেছেন? আমার এক ছাত্রের বাসায়। আমিনুল ইসলাম, যুগ্ম সচিব। না, ঠিক চিনতে পারছি না। আচ্ছা যাক, আপনি চাইলে আমার বাসায় থাকতে পারেন স্যার। না না, তার দরকার হবে না করিম। তুমি সাইফুলের ব্যাপারে কোনো সাহায্য করতে পারো কিনা দেখো। আপনি কোনো চিন্তা করবেন না, আমার সাধ্যমতো আমি চেষ্টা করব স্যার। আমি জানতাম তুমি আমাকে হতাশ করবে না। আজ তাহলে আমি উঠি। স্যার এই প্রথম আমার এখানে এলেন, খালি মুখে উঠে যাবেন তা কি হয়? থাক, আজ না, কাল আবার আসবো, তখন খাওয়া যাবে। কথা দিচ্ছেন কিন্তু স্যার? তাহলে কাল দুপুরে আমরা একসঙ্গে খাবো। ঠিক আছে ঠিক আছে, কথা দিচ্ছি। তাহলে কিন্তু কাল সকালেই চলে আসবেন। দেখি এর মধ্যে কি করা যায়। হ্যাঁ দেখো। চলুন স্যার, আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি। চলো।
এই শোনো তো বাবা। ও কি ব্যাপার, আপনি আমাকে ডাকছেন কেন? আরে আমি তোমার বাবার বন্ধু, তার মানে তোমার চাচা হই, আঙ্কেল। আপনি আমার বাবার বন্ধু হতে যাবেন কেন? আপনি তো খারাপ লোক। বড়দের সাথে এমন করে কথা বলে না বাবা, শুন না। এটা তোমার জন্য নিয়ে আসছি লেবেন সুইচার চকলেট। আপনার দেওয়া জিনিস আমি নেব কেন? আমার সাথে আর কখনো কথা বলবেন না। আরে যাও কইয়া, আমার কথাটা ভালো করে শুনো। তুমি দেখি বাবার মতো নরম নেই, হয়েছে একটা মায়ের মতো জেদ্দি। উরি বাপরে বাপ, চিন্তা করলে ভয় লাগে। আপনি আমার বাবা মার ব্যাপারে কিছু বলবেন না। দাদাভাই ফিরলে আমি কিন্তু বিচার দিব। দেশের অবস্থা তো জানো না, তোমার দাদা ভাই আমার কিচ্ছু করতে পারবে না। দাদাভাইয়ের সাথে বাবাও ফিরবে। বাবা আপনাকে দেখবেন কি করে, মেরে ভূত বানিয়ে দিবে। ভূত? শোনো, আমি তোমার বাবার সব খবর জানি। আমার সাথে দেখা হয়েছিল। মিথ্যা কথা। সত্য কথা, তোমার বাবা আর ফিরবো না, বুঝছো? ফিরবে না মানে? ওইসব মানেটা আমি তুমি বুঝবো না। আর ফিরবো না মানে হইতেছে কি, এটা পলিটিক্যাল বিষয়। তারপর তো এইসব মানেটা তুমি বুঝবো না। তোমার বাবা আমাকে খুব করে একটা অনুরোধ করছে, বলছে আমি যেন তোমার ছেলের মতো আদর করি। আপনি মিথ্যা কথা বলছেন। মা ঠিকই বলেছে, আসলেই আপনি একটা খারাপ লোক। তোমার মা আমার ব্যাপারে আর কি বলছে বাবা? মা বলেছে আপনি একটা জানোয়ার, আস্ত একটা জানোয়ার। দৌড়ে 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 যাই কই, দৌড়ে যাইবা কই ভাবজান। আমার হাত থেকে তোমারও রক্ষা নাই, তবু কারও রেহাই নেই। গুড মর্নিং স্যার, কেমন আছেন? ভালো, আপনি ভালো? আলহামদুলিল্লাহ। মেজর সাহেব আছেন? না স্যার। সে কি, আমাকে যে আসতে বলল? এই অসভ্য ছেলেরা, এভাবে শীষ দিচ্ছ কেন? সুন্দরী মেয়ে মানুষ দেখলে এমনিতে শীষ বাইর হইয়া যায়। সুন্দরী, তাই আবার বিধবা। বেয়াদব ছেলে, বেয়াদব ছেলে কোথাকার। তোমাদের বাড়িতে তোমাদের মায়েরা নেই, তোমাদের বোন নেই, পিটিয়ে পিছে ছাল তুলে ফেলবো। আপনি দেখতেছি এখনো মুক্তিযুদ্ধের তেজ কমে নাই। আমরা এখন যা ইচ্ছা করতে পারি। দেখি আপনার মুক্তিযোদ্ধা স্বামী আপনারে বাঁচাইতে পারে। মুখ সামলে কথা বলো। আগের দিন আর নাই ম্যাডাম, দিন বদলে গেছে। মাথাটা নিচু কইরা হাঁটতে শিখেন, এই আমাকে শেষ কথা। এই চল চল। আপা, ছেলেগুলি কি বলে গেল? কত বড় বেয়াদব। আমাকে বলে কিনা মাথা নিচু করে চলতে হবে। অনেক দিন তো মাথা উঁচু করে চলেছেন, এখন তো আর সেই দিন নাই। এখন মাথা নিচু করে চললে ক্ষতি কি? কি বললেন? মুক্তিযুদ্ধ তো অনেক করলেন, শেখ সাহেবের বংশ শেষ, আপনার স্বামীও শেষ, এর সাথে আপনাদেরও দিন শেষ। আশ্চর্য, আপনারা শিক্ষিত মানুষ হয়ে এভাবে কথা বলছেন। আপা, দেশ যেভাবে চাইছে সেভাবেই চলেন। এইসব ছেলেদেরকে কে সামলাবে বলেন? এই চলো চলো, আমরা যাই। চলো। আসেন আসেন জিনাত ম্যাডাম, আসেন। অনেক দিন পর স্কুল খুলল, স্কুলে এসেই আপনার কথা মনে পড়লো। তা কেমন আছেন? আর থাকা যা চলছে চারিদিকে, তা আপনাকে কেমন যেন বিরক্ত আর বিষণ্ণ লাগছে। এসব দেখারই বাকি ছিল। রাস্তাঘাটে সব বাজে ছেলেপেলের ভিড়। বাজে ছেলেপেলে বলছেন কেন? ওদের ভেতরে স্বাধীনতার স্বাদ লেগেছে, একটু আধটু উচ্ছ্বাস তো করবেই। আপনি জানেন কি বলেছে আমাকে? জানলে এমন কথা বলতেন না। জানি জানি ম্যাডাম, আমি সবই জানি। অনেক তো মুক্তিযুদ্ধ নিয়ে লাফালাফি করলেন, এবার একটু সত্যটা জানুন, সঠিক পথে চলুন। আপনি এসব কি বলছেন কি আপনি কাজী সাহেব? হ্যাঁ, ঠিকই বলছি ম্যাডাম। শেখ সাহেব খতম, আপনার স্বামী খতম। এখনো যদি দেশের মানুষের পালসটা না বোঝেন তাহলে চলবে? হ্যাঁ, ওই যে যাই, ক্লাসটা নিয়ে আসি, পরে আরো কথা বলবো।
নিয়ামত, এত অস্থির হয়েও না জিনাত, কিছুক্ষণ বসো, মাথা ঠান্ডা করো, তারপর ক্লাসে যেও। আমি এসব একদম মেনে নিতে পারছি না স্যার। শোনো জিনাত, নিয়ামতরা হঠাৎ মাটি ফুঁড়ে বের হয়নি, ওরা আগে থেকেই ছিল, আমরাই চিনতে পারিনি। তাই বলে কাদের স্যারও? অবাক হচ্ছে কেন? এই যে কাদের সাহেব তোমাকে দেখে এসব কথা বলতে পারলো কেন জানো? কারণ সে সবসময় প্রো পাকিস্তানি, এদের দিয়ে সবই সম্ভব। তাই বলে সবাই আমাকে নিয়ে হাসবে? মুক্তিযোদ্ধাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, বঙ্গবন্ধু খুন হয়েছেন, এসব কি হাসির বিষয় স্যার? অনেকের কাছে তাই। বাংলাদেশের স্বাধীনতা না মেনে নিতে পারার যন্ত্রণা তাদের ছিল, তার বহিঃপ্রকাশ এখন ঘটছে। মা, মা, কি হয়েছে? মা, দাদা ভাই কেমন যেন করছে। চল স্যার, আমি আসছি। কাদের সাহেব। জি স্যার। আপনি একজন শিক্ষক হয়ে আরেকজন শিক্ষকের সাথে কিভাবে কথা বলতে হয় তাও শেখেননি। কি বলছেন স্যার? শিখবো না কেন? আমার কথার মধ্যে তো আমি অন্যায় কিছু দেখছি না। আপনি একটা জঘন্য কাজ করেছেন কাদের সাহেব, সীমা ছাড়িয়ে গেছেন। আপনি হয়তো ভুলে গেছেন যে আপনার চাকরিটা এখনো পার্মানেন্ট হয়নি, আর পার্মানেন্ট হতে হলে আমার রিকমেন্ডেশন লাগে। জি জি স্যার। ওই যে ক্লাসের ঘন্টা বাজছে, যান ক্লাসে যান। জি স্যার। আব্বা, আব্বা, নয়ন, তো দাদা ভাই কথা বলে না কেন? বুবু, আব্বা। দাদা ভাই, দাদা ভাই, কে? আব্বা, আব্বা, নভেম্বর 1975।
দিছিল কিন্তু এখন তোমার গায়ে থুতু দিলে কে বুবু এসেছো? এসো ভিতরে এসো। কি যেন কইও বলছিলাম? বুবু, এখন থেকে রাতে তুমি আমাদের বাড়িতে থাকবে, থাকতে পারবে তো? ধরো থাকলাম, সারা জীবনই থাকলাম, কিন্তু আমি তোমারে বাঁচামো কেমনে? কি বলতে চাচ্ছ তুমি বুবু? আয়নায় নিজের একবার দেখছো? এত কিছুর পরেও চেহারাটা তো আল্লাহ দেবীর মতো বানাইছে। ওসব নিয়ে ভাবি না বুবু। তুমি না ভাবলেও লোকজন তো ভাবে। মানে? শোনো, তোমার বড় ভাইজান যা কয় ওইটাই ঠিক। কোনটা? বড় ভাইজান তো সব সময় তোমার আর নয়নের খোঁজ খবর নিতেছে। তোমার বাপ মাও সুযোগ সুবিধা মতো দেখা যায়, কিন্তু তারপরও তারা চায় তুমি আবার সংসার শুরু করো। আমার সংসার আছে বুবু, নয়নের বাবা কোথাও না কোথাও আছে, একদিন না একদিন সে ফিরে আসবেই। আমি কইতেছিলাম কি, নিয়ামত তো একজন না, চারিদিকে নিয়ামতের মতো মানুষ গিজ গিজ করতেছে। আসতে যাইতে আমার কাছে তারা প্রস্তাব পাঠায়। সব পুরুষ মানুষের চোখ এখন তোমার দিকে, কয় মুক্তিযোদ্ধার বইয়ের দেমাগ নাকি ভাঙতে হইব, তোমারে বিয়া করতে চায়। কেউ কেউ হাসে, তোমার বয়স আর চেহারাই এখন তোমার শত্রু। কি আমার দিকে এমন করে চায় রইছো কেন? আমি আমাকে বাঁচাবো বুবু, ওদের চোখ আমি অন্ধ করে দেব। মা, তুমি এটা কি করছো? মুখটা ঢেকে ফেলছো কেন? ওদের চোখ অন্ধ করে দিতে। কিভাবে? আমাকে আর কোনোদিন নিয়ামতের দল দেখতে পাবে না, এটাও এক ধরনের অন্ধ করে দেয়া। আমি তোমার কথা বুঝতে পারছি না মা। বুঝবি বাবা, সময় হলেই বুঝবি। সময় যায়, দিন কাটতে থাকে। জিনাত হঠাৎ করে নিজেকে গুটিয়ে নেয়, রাস্তায় বের হয় নিজেকে সম্পূর্ণ ঢেকে। কেউ তাকে চিনতে পারে না। স্কুলের চাকরিটা ছেড়ে দেয়। জিনাত এখন বাড়িতেই ছেলে মেয়েদের পড়াশোনা করায়। বাড়তি আয়ের জন্য বাড়িতে সেলাইয়ের কাজ করে। অর্থাৎ ৭৫ পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে তাকে কেউ চিনতে পারুক, তাকে নিয়ে হাসাহাসি হোক, এটা সে চায় না। সবার মাঝে থেকেও সবার অলক্ষ্যে যেন লুকিয়ে পড়ে জিনাত। কি হইল নিয়ামত ভাই, আমার পথ আগলে খাড়া আছেন কেন? দরকার ছাড়া নিয়ামত কিছু করে? আমার লগে আপনার কি দরকার? তুমি তো লাগে আমার ডাক পিয়ন। কি কি কোন আবল তাবল, সরেন, আমার কাম আছে। জানি তো তুমি তো কামের মানুষ, আমার তো তোমার মতো কামের মানুষই দরকার। এটা রাখো। এটা কি? এটা আমার বিবাহের কার্ড। বিয়ার কার্ড? আপনার? কোন কি? ঠিক আছে যাই, তবে মনটা না একটু থাক।
মা, তুমি কখনো টিভির দিকে চোখ মেলে তাকাও না কেন? কান পেতে সব সময় কি যেন শুনতে চাও। কি শুনতে চাও মা? আজও কোনো জবাব না দিয়ে চলে গেল। আমার সত্যি জানতে ইচ্ছে করে, কান পেতে মা কি শুনতে চায়, কেন টিভিতে চোখ রাখে না? মা, মা। নয়ন এলি? হ্যাঁ, এই দেখো কাকে নিয়ে এসেছি। ও, তুমি তো আবার কারোর সাথে দেখাও করো না। আচ্ছা ঠিক আছে, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। তোমাকে ট্রিনার কথা বলেছিলাম না? এই হচ্ছে সেই ট্রিনা। ট্রিনা, তুমি মার সঙ্গে কথা বলো, আমি পাশের ঘরে আছি। বসো মা। নয়ন তোমার কথা বলেছে। তোমার বাবা মা কি করেন? বাবা ব্যাংকার, মা সরকারি চাকরি করে। আমি কি একটা কথা জানতে পারি? অবশ্যই, বলুন কি জানতে চান? নয়নকে তুমি কতটুকু চেনো? জি? তুমি আমাদেরকে কতটুকু চেনো? মানে আমি আমাদের সাথে আমাদের ঘরে আসতে চাইলে আমাদেরকে তো জানতে হবে, তাই না? আমি আপনাদের ব্যাপারে সব জানি। সব? সব। নয়ন আমার কাছে কিছুই গোপন করেনি। তুমি তোমার বাবা মাকে সব জানিয়েছ? জি। কিন্তু আমি তো কিছুই জানি না। জি? আপনি কিছু বললেন? না না, কিছু না, কিছু না। আপনি বোধহয় আমাদের ব্যাপারে কিছু জানতে চাচ্ছেন। নয়ন সব জানে, তারপরেও আমি নিজে আপনাকে কিছু জানাতে চাই। আমার বাবা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। সম্মুখ যুদ্ধে ওনার ডান পায়ে গুলি লাগে, এখনো চলাফেরা করতে ক্র্যাচ লাগে। থাক থাক, আর বলতে হবে না। মা, তোমার হাতটা দাও তো, আমি তোমার হাতটা স্পর্শ করতে চাই। আপনি আমার হাতে হাত রেখেছেন, আমার যে কি ভালো লাগছে ঠিক বলে বোঝাতে পারবো না। আমার চোখে পানি চলে এসেছে। সেই পানি যদি আমি আপনাকে দেখাতে পারতাম। তোমার সঙ্গে কি কথা হল? নয়ন, দুধটা খেয়ে নে। রেখে যাও মা, ঠান্ডা হলে খেয়ে নিচ্ছি। কাল না খেয়ে ঘুমিয়ে পড়েছিলি, রাত জেগে জেগে পড়তে পড়তে শরীরটার কি অবস্থা করেছিস দেখেছিস? কি করব মা? চাকরিতে তো জয়েন করলে, এবার বিয়ের কাজটা সেরে ফেললে হয় না? আমার মা কারোর সাথে দেখা করেন না, তোমার বাবা মার সাথেও দেখা করেননি। এমন অবস্থায় বিয়ে হলে তোমার আত্মীয় স্বজনরা কি ভাববে বলো তো? বাবা বললেন মুক্তিযোদ্ধা হিসেবে যে সম্মানটা উনি পাচ্ছিলেন ৭৫-এর পরই নাকি সেটা প্রায় খোয়া গেছে। অনেকেই তখন থেকে ওনাকে পঙ্গু বলে তাচ্ছিল্য করে। মাই গুডনেস, তাই নাকি? হ্যাঁ নয়ন, বাবা তোমার মায়ের ইমোশনটা মন থেকে বুঝতে পারেন। সুতরাং উনি যেদিন নিজের ত্যাগে জয়ী হবেন সেদিন বাবার সাথে দেখা করবেন। এ নিয়ে তুমি একটুও ভেবো না। যাক, তোমার কথাগুলো আমার দুশ্চিন্তাকে হালকা করে দিল। তোমাকে কথা দিচ্ছি, মাকে নিয়ে আমি খুব শীঘ্রই তোমাদের বাসায় যাব। সত্যি বলছো? সত্যি। বিশ্বাস হচ্ছে না, ৩ সত্যি বলো। হাসছো কেন? জুন ১৯৯৬। মা, মা তুমি কোথায়? শিগগির এসো মা। মা, আমরা জিতে গেছি মা, ওরা হেরে গেছে, টিভিতে সব দেখাচ্ছে। তুমি এসো, দেখতে না চাইলে শুনবে তো। এসো মা, এসো। এই যে মা, এই যে এসো, শোনো শোনো টিভিতে কি বলছে শোনো। এ কি মা? মা, এ তুমি কি করছো?
অবাক হচ্ছিস বাবা? অবাক হব না? তুমি টিভিতে চোখ রেখেছো, এটা আমি কি দেখছি? দেখ নয়ন, মানুষটা আবার ফিরে এসেছে। এই ফিরে আসা কেউ দাবায় রাখতে পারেনি। আমি শুধু এই দিনটাকে দেখার জন্যই সব কিছু বন্ধ করে দিয়েছিলাম। এতদিন এটার জন্য অপেক্ষা ছিলাম। মা, সত্যি তুমি এই দিনটির জন্য অপেক্ষা করছিলে? হ্যাঁ নয়ন, দেখিস এবার তোর বাবাও ফিরে আসবে, নিশ্চয়ই ফিরে আসবে। জানি না মা, বাবা আর কোনোদিন ফিরে আসবেন কি আসবেন না, কিন্তু বাবার স্বপ্নগুলো ঠিক ফিরে আসবে। ফিরে আসা শুরু হয়ে গেছে। একটা বড় পরিবর্তন এসেছে দেশে। এই পরিবর্তনটা খুব দরকার ছিল মা, খুব দরকার ছিল। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আর দেরি নয়, রাখতে পাই প্রলয়ের অভিশাপ। বিদ্যুৎ প্রতিহোম অভিযান, বিদ্যুৎ প্রতিহোম অভিযান, বিদ্যুৎ। এতক্ষণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ নাটক অপেক্ষার আলোর অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নেয়ামত, আজাদ আবুল কালাম, শামসুল, আশরাফুল কবির, রহমত, সাজ্জাদ হোসেন খান, মেজর মুনির হোসেন খান শিমুল, বড়নয়ন শতাব্দী ওয়াদুদ, কাদের আজিজুল হাকিম, তৃণা দীপা খন্দকার, মমতা শর্মিমালা, আমিনুল ডক্টর শাহাদাত হোসেন নিপু, মহিলা 1 কামরুন নাহার হেলেন, মহিলা 2 তনিমা করিম, রিকশাওয়ালা ও একজন ব্যক্তি সাইফুল ইসলাম সাইফ, গুন্ডা 1 ও জনৈক ফয়সাল আহমেদ, গুন্ডা 2 মোহাম্মদ তোয়েব রহমান, ব্যাটম্যান ও গুন্ডা 3 মোহাম্মদ তাজুল ইসলাম সোহাগ, পিয়ন হিমেল ইসহাক, ছোট নয়ন মোহাম্মদ মুস্তাকিম রহমান, শিশু 1 অভিবাদন দাস অর্ণ, শিশু 2 হেলাল ফরাজি এবং জিনাত চরিত্রে অভিনয় করেছেন আফসানা মিমি। ধারাবর্ণনায় ছিলেন শেরিনা আক্তার শেলি, শব্দগ্রহণ মোহাম্মদ তাজুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম, তত্ত্বাবধানে উপ আঞ্চলিক পরিচালক মোহাম্মদ ফখরুল করিম, ব্যবস্থাপনা সহকারী পরিচালক মোহাম্মদ মকবুল হোসেন এবং নাটকটি প্রযোজনা করেছেন সৈয়দা ফরিদা ফেরদৌসী যাত্রী।